এদিকে নো ভোট নো ভোট নয়া স্লোগান আওয়ামী লীগের নির্বাচনে দলকে কি নির্দেশ দিলেন শেখ হাসিনা। যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার, নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবে না। যেহেতু আমাদের সিম্বল নাই, যেহেতু আমাদের আওয়ামী লীগ নাই, সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে? ভয় ভীতি যাই দেখাক না কেন, এইভাবে তারা কেউ ভোট দিতে যাবে না। এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্র নেতাদের উপর এই দায়িত্ব আমি দিচ্ছি। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় গোপন চুক্তি, তারেক রহমানের হাত ধরে কি ফিরছে আওয়ামী লীগ? লন্ডনে হওয়া সেই মাস্টার প্ল্যান ফাঁস। গুঞ্জন উঠছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে দেশে ফিরতে পেরেছে তারেক রহমান। 12 ফেব্রুয়ারির আগে নাকি 12 ফেব্রুয়ারির পরে দেশবাসী দেখতে পাবে এই সমঝোতার ফলাফল। এদিকে নির্বাচনের আগে বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনে ইউনূসের সিদ্ধান্ত জানতে চায় বহির্বিশ্ব। মূলত আওয়ামী লীগকে নির্বাচনে আনতে প্রথম চাপ বাড়াচ্ছে ভারত। বাংলাদেশের নির্বাচনে ভারতের সাথে হাত মিলিয়েছে বহির্বিশ্বের কয়েকটি দেশ। এদিকে আওয়ামী লীগ সহ আগামী এপ্রিলের মাঝামাঝি নির্বাচন দেখতে মরিয়া ভারত। তবে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে আওয়ামী লীগকে সাথে নিয়ে এপ্রিলের মাঝামাঝি। এদিকে ধানের শীষে ভোট না দিলে দেশে থাকতে দেওয়া হবে না, সনাতন ধর্মাবলম্বীদের হুমকি বিএনপি নেতার। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। এদিকে আমির হামজার ভয়াবহ মিথ্যাচার, ওয়াজে মাসে 4 লাখ আয়ের দাবি, নির্বাচনী হলফনামায় বছরে মাত্র 9 লাখ। আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে, সেদিন যমুনা কেঁপে উঠবে। সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না। শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন। তিনি বলেছেন, মন খারাপ করে থাকলে চলবে না, ভয়কে জয় করতে হবে। এদিকে নো ভোট নো ভোট নয়া স্লোগান আওয়ামী লীগের, নির্বাচনে দলকে কি নির্দেশ দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বুথে যাবেন না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নেতাদের বলেছেন, কর্মী সমর্থকদের বোঝাতে হবে যাতে তারা ভোটের দিন বুথে না যায়। হাসিনার এই নির্দেশ পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্ব নতুন স্লোগান নো ভোট নো ভোট চালু করেছেন। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা বা ভোট আসন্ন নির্বাচনে দেখা যাবে না। ইউনূস সরকার শেখ হাসিনার দলকে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করায় নির্বাচন অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না দেশের সবচেয়ে পুরনো এই দলটি। রবিবার ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সঙ্গে হাসিনা বৈঠক করেন। সপ্তাহ 2 দিন আগে বৈঠকে তিনি নেতাদের বলেছিলেন, আওয়ামী লীগ ভোট বয়কট করতে চায় না, সুযোগ দিলে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এই মর্মে প্রচার চালাতে গত 2 সপ্তাহ যাবত আওয়ামী লীগ নেতারা বিভিন্ন মাধ্যমে প্রচার করেছেন তারা নির্বাচনে অংশ নিতে চায়। সরকারের উচ্চতম মহলে দলের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের প্রথম সারির এক নেতা সোমবার বলেন, সরকারের তরফ থেকে তারা কোনো ধরনের সাড়া পাননি। এরপরেই দলনেত্রী শেখ হাসিনা রবিবারের বৈঠকের নেতাদের বলেন নতুন বক্তব্য এনে প্রচার করতে। তিনি বলেন যে নির্বাচনে নৌকা নেই, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থকও থাকতে পারেন না। দলের সমর্থকদের বোঝাতে হবে তারা যেন কোনো অবস্থাতেই বুঝে না যান। হাসিনা বিগত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে ভাষণে অভিযোগ করে আসছিলেন, আওয়ামী লীগের ভোটারদের বুথে যেতে বাধ্য করতে নানাভাবে হুমকি দিচ্ছে বিএনপি ও জামাতে ইসলামী। সংখ্যালঘু ভোটারদেরও একইভাবে ভয় দেখানো হচ্ছে। রবিবারের বৈঠকে হাসিনা নেতাদের বলেন, আওয়ামী লীগের ভোটারদের বোঝাতে হবে বুথ বয়কটই হতে পারে আদর্শ প্রতিবাদ।
আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, বেশ কয়েক মাস আগেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরও এই ব্যাপারে দলের অবস্থানের মধ্যে নানা ধরনের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছিল। দলের একাংশ প্রচার করেছিল আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করার পর দলের একাংশ তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর দলের কর্মী সমিতির বৈঠকে হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চায় না, তারা চায় নির্বাচনে অংশ নিতে। কিন্তু গত রবিবার হাসিনা অবস্থান বদলে ঘোষণা করেছেন আওয়ামী লীগের ভোটাররা কেউ বুথে যাবেন না। নেতারা বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ এখন আর নেই। মনোনয়নপত্র গ্রহণ এবং সেগুলো বাছাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। দিন 5 মধ্যে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় গোপন চুক্তি, তারেক রহমানের হাত ধরে কি ফিরছে আওয়ামী লীগ? লন্ডনে হওয়া সেই মাস্টার প্ল্যান ফাঁস। 12 ফেব্রুয়ারির আগে নাকি 12 ফেব্রুয়ারির পরে দেশবাসী কবে দেখতে পারবে এই সমঝোতার ফলাফল? সবাই যখন 12 ফেব্রুয়ারি নির্বাচনী রাজপথে চিৎকার করছে, তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল সাক্ষী হলো এক মহাকাব্যিক ঘটনার। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। কিন্তু এই ফেরার পিছনে কি কেবলই আদালতের রায় নাকি অদৃশ্য কোনো গ্রিন সিগন্যাল? কূটনৈতিক অন্দরমহলের গুঞ্জন, আওয়ামী লীগের সাথে এক অভাবনীয় সমঝোতার মাধ্যমে নিশ্চিত হয়েছে তারেক রহমানের এই সেফ প্যাসেজ। যে তারেক রহমানকে মাইনাস করতেই আওয়ামী লীগ মরিয়া ছিল, সেই আওয়ামী লীগের মৌন সম্মতিতে তার এই রাজকীয় প্রত্যাবর্তন কি তবে রাজনীতির নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত? গুঞ্জন ছড়িয়েছে লন্ডনে হওয়া এক ম্যারাথন বৈঠকে নির্ধারিত হয়েছে আগামী বাংলাদেশের রূপরেখা। সেই গোপন চুক্তির মূল কথা হলো বিএনপি পাবে ক্ষমতা আর আওয়ামী লীগ পাবে সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের হাত ধরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর থেকে প্রশাসনিক চাপ কমিয়ে দেওয়া হচ্ছে। বিনিময়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের একটা বড় অংশ স্বতন্ত্র বা পর্দার আড়াল থেকে বিএনপিকে সমর্থন দেবে। এই উইন উইন সিচুয়েশনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রাণ ফিরে পেয়েছেন। তাদের বিশ্বাস তারেক রহমান দেশে ফেরা মানেই হলো আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরার দরজা খুলে যাওয়া। চিরশত্রুরা কি তবে এক অভিন্ন শক্তিকে মোকাবেলা করতে এক হয়ে গেল? যদি তারেক রহমান ও আওয়ামী লীগের এই গোপন আতাত সত্যি হয়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রাসঙ্গিকতা এখন কোথায়? প্রশাসন কি টের পাচ্ছে যে মাঠের দখল এখন আর তাদের হাতে নেই? রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই। এই সত্যিটাই কি এখন সবচেয়ে নগ্নভাবে ফুটে উঠছে? তারেক রহমানের এই প্রত্যাবর্তনের হাত ধরেই কি কয়েক মাসের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার পথ পরিষ্কার হবে? বাংলাদেশের মানুষ কি তবে এক নতুন জোটবদ্ধ শাসনের দিকে এগোচ্ছে? নেটিজেনদের প্রশ্নে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে ধানের শেষে ভোট না দিলে দেশে থাকতে দেওয়া হবে না, সনাতন ধর্মাবলম্বীদের হুমকি বিএনপি নেতার। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিএনপি নেতা জিন্নাহ কবির। একটি জনসভায় তিনি বলেন, ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় না আনলে হিন্দু সম্প্রদায়কে দেশে থাকতে দেওয়া হবে না। সম্প্রতি একটি দলীয় কর্মসূচিতে দেওয়া তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় বক্তব্য চলাকালে জিন্নাহ কবির সরাসরি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যদি ধানের শীষে ভোট না দেয় এবং বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ না দেয়, তাহলে ভবিষ্যতে তাদের আর এই দেশে থাকতে দেওয়া হবে না। এই মন্তব্যকে চরম সাম্প্রদায়িক উস্কানি এবং সংবিধান পরিপন্থী বক্তব্য হিসাবে আখ্যায়িত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
সেইখানে ভোটের ভিত্তিতে কোনো সম্প্রদায়কে দেশ ছাড়ার হুমকি দেওয়া গুরুতর অপরাধের শামিল। এদিকে আমির হামজার ভয়াবহ মিথ্যাচার, ওয়াজে মাসে 4 লাখ আয়ের দাবি, নির্বাচনী হলফনামায় বছরে মাত্র 9 লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 সদর আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আমির হামজাকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় তার ঘোষিত আয় সম্পদের সঙ্গে প্রকাশ্য বক্তব্যের অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ইসিতে দাখিল করা হলফনামা অনুযায়ী আমির হামজার বার্ষিক আয় 9,16,400 টাকা, যেখানে তার পেশা হিসাবে উল্লেখ করা হয়েছে ব্যবসা ও কৃষি। একই সঙ্গে স্ত্রী ও 3 মেয়ে সহ পরিবারের নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে 1,20,000 টাকা। কিন্তু এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় মহলের সমালোচনা জোরালো হয়েছে। কারণ বিভিন্ন ওয়াজ মাহফিলে দেওয়া এক বক্তব্যে আমির হামজাকে বলতে শোনা যায় তিনি আকিজ গ্রুপে কাজ করে মাসে প্রায় 4 লাখ টাকা আয় করেন। ওই বক্তব্যের ভিডিও ও অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের দাবি, মাসে 4 লাখ টাকা আয় হলে বার্ষিক আয় দাঁড়ায় 48 লাখ টাকা, যা হলফনামায় ঘোষিত আয়ের সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে তাকে ভণ্ডামি, মিথ্যাচার এবং সম্ভাব্য কর ফাঁকির অভিযোগে কাঠগড়ায় তুলেছেন অনেকেই।